হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 50তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি এক্সাম প্রিপারেশন 2024 এর 50তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আজকেও আমরা একটি অঙ্ক করব। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলুন। আজকে আমরা 50তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা এখনই মূল আলোচনায় ফিরে যাব। আজকে আমরা 50তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আয়করের অঙ্ক করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব, অনেক বড় একটি অঙ্ক, পরীক্ষায় আসার মতো। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমি প্রশ্নটা প্রথমে আপনাদের দিচ্ছি। আজকে আমরা 7 নম্বর অঙ্ক করব, সাজেশনের 7 নম্বর অঙ্ক করব। মিস নাজমা সরকারি চাকরি করেন। মিস নাজমা সরকারি চাকরিজীবী। তার বেতন খাত, ব্যাংক সুদ এবং সঞ্চয়পত্রের সুদ খাতে আয় রয়েছে। চাকরি হতে আয় 7,18,000 টাকা। ব্যাংক সুদ হতে আয় 1,20,000 টাকা। সঞ্চয়পত্রের সুদ হচ্ছে 50,000 টাকা। তার মোট আয় হচ্ছে 8,88,200 টাকা। 8,88,200 টাকা। তার বিনিয়োগ
ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ ৯৬,০০০ টাকা। চাঁদা যেটা বিনিয়োগের চাঁদা, এটা ভবিষ্যৎ তহবিলের চাঁদা হচ্ছে ৯৬,০০০ টাকা। কল্যাণ তহবিলে কিস্তি আছে ৩,০০০ টাকা, এটা বাৎসরিক। তারপরে হচ্ছে নতুন সঞ্চয়পত্র ক্রয় হচ্ছে ১,০০,০০০ টাকা। জীবন বীমার কিস্তি আছে ১২,০০০ টাকা। স্টক এক্সচেঞ্জ কোম্পানির শেয়ার আছে ৫,০০০ টাকা। অনুমোদনযোগ্য বিনিয়োগ দান আছে ২,১৬,০০০ টাকা। আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে কমেন্ট করে জানান প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে বলে রাখা ভালো, সঞ্চয়পত্রে সুদ ৫০,০০০ টাকা, সেটা কিন্তু চূড়ান্ত কর দেয়। সঞ্চয়পত্র হতে তার চূড়ান্ত কর দেয়। সঞ্চয়পত্রে ১০% হারে কর্তন করা হয়েছে। ৫০,০০০ টাকায় ১০%-এ ৫,০০০ টাকা হয়। ব্যাংক সুদ আছে, ব্যাংক সুদ হতে আয় যেটা, সেখানে উৎসেকর কর্তন করা হয়েছে ১২,০০০ টাকা। ১০%-এ ১২,০০০ টাকা কর্তন করা হয়েছে ১,২০,০০০ টাকায়। এখন আমরা তার কর দায় দেখব। যারা খাতা কলম নিয়ে রেডি হন নাই, তার খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। তার চাকরি হতে আয় ছিল ৭,১৮,২০০ টাকা। তার ব্যাংক সুদ ছিল ১,২০,০০০ টাকা, যেখানে ১০% হারে ১২,০০০ টাকা কর্তন করা হয়েছে উৎসেকর। ১০% হারে ১২,০০০ টাকা উৎসেকর কর্তন করা হয়েছে। তার সঞ্চয়পত্রের সুদ হচ্ছে ৫০,০০০ টাকা। সেখানেও ১০% হারে ৫,০০০ টাকা উৎসেকর কর্তন করা হয়েছে। এই হচ্ছে তার মোট আয়। এই হচ্ছে তার মোট আয়। যদি আমরা মোট আয়টা হিসাব করি, ৮,৮৮,২০০ টাকা হয়।
200 টাকা। এখন দেখেন সঞ্চয়পত্রের সুদ যেটা আছে সেটা কিন্তু চূড়ান্ত কর দায়ী, 12,000 টাকা কর্তন করা হয়েছে। তারপরে হচ্ছে এটাও কিন্তু উৎসে কর কর্তন করা হয়েছে, এটাও কিন্তু চূড়ান্ত কর দায়ী। এখন আমাদেরকে 7,18,200 টাকার কর দায় বের করতে হবে। আমি বিনিয়োগগুলো আপনারা বলি নাই, বিনিয়োগগুলো তো আমি বলছিলাম যে 96,000 টাকা আছে হচ্ছে বিনিয়োগগুলো আমি পরে বলি। আগে দেখেন ওনার ব্যাংক সুদ বাদ দেয়, কারণ এটা তো চূড়ান্ত কর দায়ী। ব্যাংক সুদ, তারপর হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। তো আমরা যেটা চাকরি হতে আয় যেটা ছিল, চাকরি হতে আয় নিট আয়, এটা চাকরি হতে নিট আয়, সেখানে বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। যদি নিট আয় না হতো, বেতনের কথা উল্লেখ থাকতো, তাহলে আমরা বাদ দিতাম। তো মিস নাজমার কথা বলছে এখানে, যেহেতু মিস নাজমা একজন মহিলা, তাহলে তার 4 লাখ টাকা পর্যন্ত 0%, 0 টাকা। পরবর্তী 1 লক্ষ টাকায় 5%, তার মানে হলো 5,000 টাকা। তারপরে দেখেন টাকলো কত, 7 লাখের মধ্যে 4 আর 1 5, 5 আর 2 7, তার 7 লাখ ছিল 10%। তো 10%-এ কত আসবে? 21,200 টাকা। তাহলে আমরা টোটাল 7 লক্ষ টাকায় টোটাল কত পেলাম? 26,820 টাকা। 26,820 টাকা হচ্ছে 7 লাখ টাকায় তার কর দায়। 7 লাখ টাকায় তার কর দায় হচ্ছে এটা। এখন দেখেন চাকরি হতে আয় ছিল 7,18,200 টাকা, তারপরে ব্যাংক সুদ ছিল 1,20,000 টাকা, সেখানে 12,000 টাকা কর্তন করা হয়েছে। এখন আমরা যদি 12,000 টাকা কর্তন না দেখায় আমরা দেখি আসলে তার এটা যদি আমরা টোটাল করে কর দায় বের করি তাহলে কত টাকা হয়। যদি যে আয়টা সে মানে 12,000 টাকা দিছে সেটা 12,000 টাকার যদি বেশি না আসে, তাহলে আমরা 12,000 টাকায় 12,000 টাকা যে দিছে সেটা থেকে যদি কম আসে তাহলে কোনো সমস্যা না, যদি বেশি আসে তাহলে আমরা যেটা বেশি আসে সেটা দিতে হবে। দেখেন আমরা তাহলে 7,18,200 টাকা প্লাস হচ্ছে 1,20,000 টাকা, তাহলে কত আসে? 8,38,200 টাকা। সঞ্চয়পত্রের সুদটা কিন্তু আসবে না, সঞ্চয়পত্রের সুদটা আলাদা হিসাবে, সেটা কিন্তু আসবে না, সেটা কিন্তু মোট আয়ের হিসাবে আসবে না, ব্যাংক সুদটা ঠিকই আসবে। তখন আমরা যদি 8 লক্ষ টাকার হিসাব করি, তাহলে 8 লক্ষ টাকা হিসাব করলে দেখেন প্রথম 4 লক্ষ টাকায়
0% 0 টাকা। পরবর্তী 1 লাখ টাকায় 5% 5,000 টাকা। আরো থাকলো 4 লাখ, আরো থাকলো তো পরবর্তী 3 লাখ না, পরবর্তী 4 লাখে আমরা জানি 10% 40,000 টাকা, থাকলো 38,000 টাকা, 38,200 টাকা। 15% 38,200 এর 15% কত আসে? না, দেখি 5 লাখ, 5 লাখ 4 লাখ 8 লাখ 9 লাখ হয়ে যায়, কারণ এখানে হবে না। এখানে 3,38,000 হবে। এই লাইনটা পুরোটাই কাটা দিয়ে দিই। 3,38,200 এর 10%, তার মানে 33,820 টাকা হবে। 33,820 টাকা। দেখেন 33,820 টাকা যদি হয়, 33,800 20 টাকা যদি হয়, তাহলে এটা যোগ করি, তাহলে 5,000 টাকা বা 38,820 টাকা, 38,820 টাকা। এখন আমরা এটা বাদ দিয়ে দেখি, বাদ ছিল 26,820, বাদ দিলে কত থাকে দেখেন, মনে হয় 12,000 টাকা। তাহলে 12,000 টাকা আসছে। তাহলে 12,000 টাকা যদি আসে, তো উৎস কর্তন করা হয়েছে 12,000 টাকা, 1,20,000, তাহলে ঠিক আছে। তাহলে রিয়াদ পূর্ববর্তী কর দায় কত ছিল? রিয়াদ পূর্ববর্তী কর দায় ছিল হচ্ছে, দেখেন না, 26,000 পাইছিলাম, 26,800 টাকা, 820 টাকা, তারপরে 12,000 টাকা, এটা পাইছিলাম 7 লাখে, আর এটা পাইছিলাম 1,20,000, তারপরে পাইছিলাম আমরা 5,000 সঞ্চয়পত্রের সুদ। তার মানে টোটাল রিয়াদ পূর্ববর্তী কর দায় কত ছিল? রিয়াদ পূর্ববর্তী কর দায় ছিল, দেখেন, 6, 5, 11, 12, 13, 43,820 টাকা, 43,820 টাকা। কর রিয়াদ কত পাবে? কর রিয়াদ পাবে হচ্ছে, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ ছিল, আমরা আগে দেখছিলাম অনুমোদনযোগ্য বিনিয়োগগুলো আমরা লিখি, 96,000 টাকা ছিল, তারপরে ছিল 3,000 টাকা, এটা হচ্ছে বিনিয়োগ।
আমরা শর্টকাটে লিখে নিলাম বিনিয়োগ। পরে ছিল সঞ্চয়পত্র ক্রয় ছিল 1,00,000 টাকা। তারপরে হচ্ছে শেয়ার ছিল 12,000 টাকা। তারপরে জীবন বীমা কিস্তি ছিল 5,000। টোটাল হলো 2,16,000 টাকা। 2,16,000 টাকা। তো 2,16,000 টাকা আমরা জানি মোট বিনিয়োগের 15%। 2,16,000-এর 15%। 2,16,000-এর 15% কত আসে দেখেন। 2,16,000-এর 15% আসে হচ্ছে 32,400 টাকা। তারপরে মোট আয়ের হচ্ছে মোট আয় যেগুলো উৎসে কর কর্তন করা হয়েছে সেগুলো কিন্তু বাদ যাবে। তার মানে 7,18,000 এত এর 3%। 3%। এখন দেখেন মানে মোট আয়ের 3% যেগুলো উৎসেকর কর্তন করা হয়েছে সেগুলো কিন্তু বাদ যাবে। 3% হয় 3% 21,000 টাকা হয় 21,546 টাকা। 21,000 আর সর্বোচ্চ আমরা জানি সর্বোচ্চ 10 লক্ষ টাকা, এর মধ্যে যেটা কম। না আমরা কম পেলাম হচ্ছে 21,546 টাকা। 21,546 টাকা। এর মধ্যে কর রিয়াদ যাবে এটা। আমাদের মোট কর দায় ছিল, রিয়াদ প্রবর্তী কর দায় ছিল এত টাকা, তাহলে বাদ যাবে হচ্ছে 21,546 টাকা। তাহলে আপনাকে কত পরিশোধ করতে হবে? বিয়োগ করলে কত থাকে একটু বিয়োগ করেন। 10 থেকে 6 গেলে 4, তারপরে 11 থেকে 5 গেলে 7, তারপরে হচ্ছে 7 থেকে 5 গেলে 2, পরে 3 থেকে 1 গেলে 2, তারপরে 4 থেকে 2 গেলে 2, তাহলে 22,000। এখন 22,500 টাকা পাইলাম, ঠিক আছে, কিন্তু আমরা উৎসে কর্তন করছিলাম, উৎসে কর দিছিলাম হচ্ছে 12,000 আর 5,000 17,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত থাকলো? 74, 12, 7, তারপরে এখানে আছে 11, 11 থেকে 7 গেলে 4, একটু মিস্টেক হয়েছে। এখানে থাকলো হচ্ছে
17,500 না, 17,000 বাদ দিতে হবে। 2 5 5,274 টাকা। সবকিছু বাদ দেওয়ার পরে আপনাকে পরিশোধ করতে হবে অবশিষ্ট প্রদেয় কর, এটা প্রদান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অবশিষ্ট কর প্রদান করতে হবে 5,274 টাকা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তখন পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে নতুন একটি অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।